সব সত্যি প্রকাশ, হাদিকে হত্যায় নির্দেশ দাতা মির্জা আব্বাসের রক্ষা হলো না। জাতিসংঘ দায়িত্ব নিতে যাচ্ছে হাদির মানে অর্থাৎ বিচারের বা তদন্তের। আসসালামু আলাইকুম দর্শক শ্রোতা, আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। দর্শক শ্রোতা, এইমাত্র পাওয়া খবর, এবার খুশির সংবাদ দিলেন সেনাপ্রধান। কারণ 17 বছর ধরে যেটা করতে পারেনি সেটা 17 ঘন্টায় করে দিল সেনাপ্রধান। দর্শক শ্রোতা, এটা কি এমন বিষয় যেটা শুনলে পুরো বিশ্ববাসী অবাক হয়ে গেছে। দর্শক, আজকে ভিডিও অত্যন্ত কিছু গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে, তাই ভিডিওটিকে না টেনে শেষ পর্যন্ত ধৈর্য সহকারে দেখে যাবেন, তাহলে মূলত ভিডিওর আসল রহস্যগুলো বুঝতে পারবেন এবং জানতে পারবেন। তো চলেন আপনাদেরকে এক এক করে সবগুলো ভিডিও বিস্তারিত দেখাই। তার আগে আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট, যারা আমাদের এই চ্যানেলে নতুন আসেন এখনই চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দিন, তাহলে এরকম নতুন নতুন আপডেট ভিডিও দেখতে পারবেন। তো চলেন। জাতিসংঘ দায়িত্ব নিতে যাচ্ছে হাদির মানে অর্থাৎ বিচারের বা তদন্তের। আমরা অত্যন্ত খুশি, এই কাজটা দরকার আছে। কেন দরকার আছে আমি আপনাদেরকে বলি। এই 1971-এর পরে বাংলাদেশে যে রাজনৈতিক চক্র বা গোষ্ঠী বা এস্টাবলিশমেন্ট বা যে পরিবার যে ব্যবস্থাপনা তৈরি হয়েছে, সেটা বঙ্গুর, সেটা ডিসফাংশনাল, সেটা মারাত্মক ধরনের আপনার দুর্নীতিগ্রস্ত এবং দেশপ্রেমহীনের অভাব মানে ফ্যাক্টরি এই রাজনৈতিক গোষ্ঠী। এই রাজনৈতিক গোষ্ঠীর দ্বারা বাংলাদেশের পরিবর্তন অলমোস্ট ইম্পসিবল। যে ট্র্যাডিশনাল পলিটিক্যাল ব্যবস্থা, সেই ব্যবস্থায় বাংলাদেশের গুণগত যে পরিবর্তন 54 বছরে আমরা যেটা দরকার ছিল সেটা দ্বারে কাছেও বাংলাদেশ দিতে পারে নাই। ইনফ্রাস্ট্রাকচার, যে ধরনের রিসোর্স, যে ধরনের টাকা বাংলাদেশ খরচ করেছে বা টাকা বাংলাদেশ এসেছে, তার আমি মনে করি যে 35% তারা ইউটিলাইজ করতে পারে নাই প্রপারলি এবং মিসইউজ করেছে। সে কারণে এই রাজনৈতিক ব্যবস্থা দ্বারা বাংলাদেশের পরিবর্তন আমি কোনোভাবেই মনে করি না মানে এটা পসিবল। ইভেন আমরা বিপ্লব পরবর্তী ট্র্যাডিশনাল পলিটিশিয়ান বা পলিটিক্যাল পার্টিজের ভিতরে তাদের যে মাইন্ডসেট বা সেন্টিমেন্ট আমরা লক্ষ্য করতেছি এই মুহূর্তে, লেডিস এন্ড জেন্টলম্যান, এটা আপনার এবং আপনার সন্তানের ভবিষ্যৎ পুনর্নির্মাণ বা নির্মাণ বা আমি যদি বলি ভবিষ্যৎ গড়ার যে বাংলাদেশ যেটা দরকার, তার দ্বারা কাছেও আমি দেখতেছি না। এখন পর্যন্ত সেই একই অবস্থার রাজনীতি 17 বছরে শেখ হাসিনার পতন থেকে বাংলাদেশের রাজনীতিবিদরা কি শিক্ষা নিয়েছেন? দিস ইজ দ্য নাম্বার ওয়ান কোয়েশ্চন অফ $1 million worth of question right now needs to be asked, ladies and gentlemen. আমরা দেখতেছি না তাদের চিন্তা চেতনায়, আচার ব্যবহারে কোনো পরিবর্তন এসেছে বলে। প্রতি ক্ষেত্রে সংস্কার বাধা দিচ্ছেন রাজনীতিবিদরা, পলিটিক্যাল পার্টিস গুলা তারা দিচ্ছেন। তারা মনে করেন তারা বুক ফুলিয়ে হার বিপক্ষে দাঁড়িয়েছেন, সংস্কারের বিপক্ষে দাঁড়িয়েছেন, গর্ব করে বলছেন আমি সংস্কারের বিপক্ষে, আমি নার পক্ষে। এখনো এরা বাংলাদেশের রাজনীতি করতেছেন এবং রাজনীতিতে আস্ফালন দিয়ে যাচ্ছেন। আজকে কেন হাদির দরকার? কেননা 1954 বছরে যে রাজনৈতিক ব্যবস্থা তৈরি হয়েছে সেটা গুণে ধরা, সেটা দুর্নীতিগ্রস্ত লুটপাটকারীদের মিলন মেলায় পরিণত হয়েছে। আমরা আপনার সন্তানের জন্য আপনার বাবা যে লুটপাটকারীদের দ্বারা তার জীবন, তার স্বাস্থ্য সেবা বিঘ্নিত হয়েছে, একই ব্যবস্থায় আপনি পতিত হয়েছেন। Now the question is, would you be able to let it go for your next generations or kids too? This is the number one question you have to ask yourself. আপনাকে জিজ্ঞেস করতে হবে, আমি আমার বাবা এবং আমি যে রাজনৈতিক এই ডিসক্রিপেন্সির মধ্য দিয়ে গেছে, আমরা কি আমার সন্তানটাকে আমি একই অবস্থায় ফেলে দিয়ে যাবো কিনা? যদি এটা দিতে চান তাহলে আপনি গতানুগতিক যে রাজনৈতিক দ্বারা আছে সেটাকে সমর্থন শুধু করেন না, প্রয়োজনে আপনার সম্পত্তি বিক্রি করে তাদেরকে সাপোর্ট করেন। আর যদি মনে করেন না আমার এখান থেকে উত্তরণের দরকার আছে, আমি এই ব্যবস্থা আমি এখান চাই না, আমি একটা সত্যিকার অর্থেই, আমি বারবার বলেছি আপনাদেরকে, অনেকবার বলেছি সেই বিষয়গুলা, যে বাংলাদেশের সবচেয়ে বড় সমস্যা হচ্ছে দুর্নীতি। আপনি একজন ঋণ খেলাপিকে আপনি ঋণ খেলাপির জন্য আপনি দৌড়াচ্ছেন, অথচ আপনার আগামীকালকে আপনি খেতে পারবেন কিনা কোনো গ্যারান্টি নাই। বাংলাদেশ এই মুহূর্তে যে অবস্থা আছে, বাংলাদেশের গভর্নমেন্টের মেকানিজম বা সিস্টেম আপনাকে 2 বেলা খাবারের গ্যারান্টি দিতে পারে, এই ব্যবস্থা বাংলাদেশে আছে। দ্য প্রবলেম ইজ, ক্যান ইউ গেট দিস রিসোর্স? দ্য আনসার ইজ নো, because a resource limited or confined or stipulated to a particular group of people or political parties or entity. You cannot tolerate that. You should not tolerate that. You should stand up to this discrepancies and mismanagement and conspiracy against you and against your generation's future, ladies and gentlemen. You should stand up to that. Stand by the reforms and good people. Let me tell you why.
হাদি সবার দুশ্মনে পরিণত হয়েছে। কারণ এই কারণে পরিণত হয়েছে, এই যে গতানুগতিক যে রাজনৈতিক ব্যবস্থার মধ্য দিয়ে আপনি বড় হয়ে উঠেছেন, এটা কোনো রাজনৈতিক ব্যবস্থাই না, এটা রাজনীতির নামে বিবৃতিবাজি আর লুটপাটকারীদের সার্টিফিকেশন দেওয়া আর একটা ইলেকশনের মাধ্যমে, যদিও বিগত 17 বছরে কোনো ইলেকশনই বাংলাদেশে হয় নাই ওই অর্থে। এবং আপনার প্রশ্ন হলো, আপনি কি এদেরকে আরো আপনার সন্তানের রক্ত চুষে খাওয়ার জন্য এই রাজনীতিবিদদের এবং এই আপনার দুর্নীতিগ্রস্তদের কি সুযোগ দিবেন? আপনার দেওয়া উচিত। একজন পিতা হিসাবে, একজন ভাই হিসাবে, একজন গার্ডিয়ান হিসাবে আমি আপনাকে জিজ্ঞেস করতেছি, আপনার এই যে কোমলমতি শিশু যে আজকে প্রাইমারি স্কুলে যাচ্ছে অথবা হাই স্কুলে যাচ্ছে, তার সন্তান তার ভবিষ্যৎটাকে চুষে খাওয়া, রক্ত চুষে খাওয়া ঋণ খেলাপিদেরকে আপনি ভোট দিয়ে আপনার সংসদে পাঠাবেন, সেই ঋণ খেলাপি সে কি সত্যিকার অর্থে কি আপনার মানে লোনের ব্যবস্থা করবে, না তার লোনটা মানে কিছুটা দিয়ে আর ডাবল লোন কিভাবে নিতে পারে, টাকা পাচার করতে পারে তার ব্যবস্থা করবে? প্রশ্নটা আপনাকে জিজ্ঞেস করুন, উত্তরটা আপনি এই জায়গাতে পেয়ে যাবেন। আমি আপনাকে বলি কেন তারা হাদিকে মেরেছে। দেখেন, আপনি হাদিকে মেরেছে বিকজ হাদি ছিল ফ্রেশ ব্লাড এবং দে কমপ্লিট এ চ্যালেঞ্জ টু দ্য অর্থাৎ যেটাকে আমরা বলি যে ডিফাইন্ড টু দ্য কারেন্ট এস্টাবলিশমেন্ট। তো একজনে আমার কথার উত্তর দেওয়া শুরু করেছিল, তখন আমিও কথার উত্তর দেওয়া শুরু করেছি। আমরা বিশেষজ্ঞরা রাজনীতি করি না। 10 থেকে 11 জন প্রার্থী রয়েছে, আমি কথা বলেছি একজন নিয়ে, বাকিরা কিন্তু চাঁদাবাজি দুর্নীতির সাথে ইনভলভমেন্ট নাই। যখন একজন গ্যাংস্টার, চাঁদাবাজ, দুর্নীতিবাজ এবং সন্ত্রাসী ব্যক্তি পার্লামেন্ট সেশনে দাঁড়িয়ে থাকে বা নির্বাচনে দাঁড়িয়ে থাকে, পেশি শক্তি ব্যবহার করে, কালো টাকা ব্যবহার করে, এটার বিরুদ্ধতা আগে আমাদের বলতে হবে। আমাদের অনেক জাতীয় সমস্যা এখনো সলভ বা সমাধান হয়নি, যেমন সংস্কার প্রক্রিয়া কেমন হবে, আমাদের ভারত প্রশ্ন কি হবে, গত 15 বছরের যে বিষয়গুলো ইনস্টিটিউশনগুলো ধসে পড়েছিল সেগুলো আমরা কিভাবে তৈরি করব, এবং আমাদের শেখ হাসিনার বিচার এবং এই ইলেকশনটা কোন প্রক্রিয়াতে হবে, আমরা কিন্তু এই ভয়েসগুলা দিয়ে যাচ্ছি। এই বিষয়ে অনেক দল চুপ। তা আমরা মনে করি এই ইলেকশনটা নিছক কোনো ইলেকশন নয় যে অন্যান্য ইলেকশনে আপনি বললেন ড্রেনেজ পরিষ্কার করবেন, স্কুল কমিটির সামনে জায়গা পরিষ্কার করবেন, এটা সাধারণত লোকাল গভর্নমেন্টের কাজ। তো যারা জাতীয় ইলেকশন এবং লোকাল গভর্নমেন্টকে একসাথে মিলিয়ে ফেলে তারা এই কাজটা করে থাকে। আমরা মনে করি যে আমাদের বর্তমানে হলো অনেক ন্যাশনাল ইস্যু, যেগুলোর কারণে গত 15 বছরে খুন, গুম, নির্যাতন হয়েছিল, মানুষ অসহায়ত্বের মধ্য দিয়ে কাটিয়েছে, সেই বিষয়গুলো আমরা এখনো সমাধানে পৌঁছতে পারি নাই। এই ইলেকশনে যারা ভোট দিবেন ওনাদের কিন্তু 2টি ভোট দিবেন, একটি হলো নাগরিক অধিকারের ভোট বা জনতার পার্লামেন্টেরিয়ান মেম্বার, আরেকটি হলো গণভোট। তো অনেকেই বিভিন্ন শুধু পার্লামেন্টের মেম্বারদের কথা প্রচারণা করছেন, কিন্তু আমাদের যে ফেসিবাদী ব্যবস্থা বিলোপ, সংস্কারে যে গণভোটকে হাত জিতিয়ে নিয়ে আসতে হবে, এই বিষয়ে অনেকে নিশ্চুপ। আমি যখন ঢাকা 8-এ প্রচারণা শুরু করেছি, আমি সংস্কার বিষয়ে কথা বলা বেশি শুরু করেছি, রাজনৈতিক সংস্কার পরিবর্তন করা শুরু করেছি, এবং জাতীয় যে সমস্যাগুলো রয়েছে সেগুলোর বিষয়ে কথা বলা শুরু করেছি। এবং এরপরেই কিন্তু একজনে আমার কথার উত্তর দেওয়া শুরু করেছিল, তখন আমিও কথার উত্তর দেওয়া শুরু করেছি। তো আমরা এতদিন যে ক্যাম্পেইনটা করেছি, আমাদের ক্যাম্পেইন স্ট্র্যাটেজিতে আমাদের এখানে যারা প্রার্থী ছিল এই প্রার্থীদের মধ্যে আমি কিন্তু আমাদের এখানে 10 থেকে 11 জন প্রার্থী রয়েছে, আমি কথা বলেছি একজন নিয়ে, বাকিদের নিয়ে কথা বলি নাই। কেন বলি নাই? বাকিরা কিন্তু চাঁদাবাজি দুর্নীতির সাথে ইনভলভমেন্ট নাই। এবং যিনি আছেন, আমার সেই জায়গায় প্রশ্নটা হলো, পার্লামেন্টে হলো সৎ, দক্ষ, যোগ্য লোক যাবেন। যখন একজন গ্যাংস্টার, চাঁদাবাজ, দুর্নীতিবাজ এবং সন্ত্রাসী ব্যক্তি পার্লামেন্ট সেশনে দাঁড়িয়ে থাকে বা নির্বাচনে দাঁড়িয়ে থাকে, পেশি শক্তি ব্যবহার করে, কালো টাকা ব্যবহার করে, এটার বিরুদ্ধতা আগে আমাদের বলতে হবে। আমার মানুষকে জানাতে হবে যে 11 জন প্রার্থী দাঁড়িয়েছে এর মধ্যে কোন ব্যক্তির কেমন, সেটা তো আমার মানুষকে জানাতে হবে। এখন ইনশাআল্লাহ আমরা 31 তারিখ পর্যন্ত আমাদের এই ক্যাম্পেইন ছিল। আগামী যে 12 দিন ক্যাম্পেইন, এটা হলো আমরা নাগরিক অধিকার নিয়ে কথা বলবো। এতদিন আমরা সংস্কার, রাজনৈতিক কালচার, বাংলাদেশের বিভিন্ন সমস্যা নিয়ে কথা বলেছি। আর আগামীর 10 দিনের যে ক্যাম্পেইন, এই ক্যাম্পেইনে আমরা নাগরিক অধিকার, এখানে স্বাস্থ্য ব্যবস্থা কেমন হবে, ব্যবসা বান্ধব হবে কিনা,
শিক্ষা কেমন হবে, আমাদের ড্রেনেজ ব্যবস্থা কেমন হবে, এগুলা নিয়ে আমরা কথা বলবো এবং এগুলার আমরা ইশতেহারও দিব। সো এটা খুবই ক্লিয়ার। আমরা এতদিন ক্যাম্পেইন। তো প্রিয় দর্শক শ্রোতা, আপনারা তো ভিডিও দেখতে দেখতে ভিডিও শেষ পর্যন্ত চলে আসেন। অবশ্যই আপনাদের মতামত কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। আর নতুন নতুন আপডেট ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলে এখন সাবস্ক্রাইব করে দিন। তো আপনাদের সাথে আবারও দেখা হচ্ছে পরবর্তী এক ভিডিওতে।